দীর্ঘ রক্তঝরা আন্দোলনের অব্যবহিত পর থেকে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতিফলন আমরা খুব একটা দেখতে পাচ্ছি বলে মনে হয় না। দেখতে পাচ্ছি না। কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি আছে, আমরা বলেছি নিঃসন্দেহে। কমপক্ষে একটু স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে, যেখানে আমরা নির্ভয়ে নির্বিঘ্নে কথা বলতে পারি এবং আমাদের এই কেন্দ্রীয় কার্যালয় থেকে নির্বিঘ্নে বেরিয়ে যেতে পারি এবং আসতে পারি। যা কোথাও ঘাপটি মেরে থাকা গোয়েন্দা পুলিশ বা গোয়েন্দা সংস্থার লোকরা রাস্তার মাঝখান থেকে আমাদেরকে ধরে নিয়ে যাবে না, এই ভয়টা কমপক্ষে গেছে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রের মজবুত কাঠামো তৈরির প্রস্তুতির যেটা চলছে দেখছি বিভিন্ন কমিশনের মাধ্যমে, তো সেটাও হচ্ছে বটে, কিন্তু ধীর গতি আর কি। আমরা আশা করি যে এটা দ্রুততার সাথে এটা সম্পন্ন হবে সবার আলাপ আলোচনার মাধ্যমে। সেখানে আমাদের বলার কিছু নেই, তবে সবকিছু করে দ্রুত নির্বাচনের পথে এগিয়ে যাওয়াটাই হচ্ছে মানুষের প্রত্যাশা এবং গণতান্ত্রিক শক্তির প্রত্যাশা। যাই হোক, পতিত স্বৈরাচারের দোষর খুনের আসামিরা প্রকাশ্য আদালতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিচার চেয়ে বক্তব্য রাখছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে তারা বিচার চাচ্ছেন, কুৎসা উঠাচ্ছেন আদালতে দাঁড়িয়ে। আপনারা নিশ্চয়ই তাদেরকে চেনেন, তাদেরকে জানেন, তারা কারা। হাসিনার গণহত্যাকারী বাহিনীর নেতারা দীর্ঘ 15.5 বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো আদালতে হুমকি দামকি দিচ্ছেন। হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আরো বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে। এরা তো সেই মানুষরাই যারা প্রকাশ্য টকশোতে একজন বরেণ্য ব্যারিস্টারের চোখ তুলে নিতে চেয়েছে, কারণ তাদের আত্মা হচ্ছে খুনোখুনি, ডাকাতি, দস্যুবৃত্তির আত্মা দিয়ে পরিপূর্ণ। সেই আত্মা সেখানে পতিত আছে। এত বড় রক্তঝরা আন্দোলন, যে আন্দোলনে তারা মুগ্ধ, তারা আহনাফ, তারা আমাদের কি বলে যে আবু সাইদ, শিশু বাচ্চা থেকে শুরু করে এদের রক্ত নিংড়ে নেওয়ার পরেও ওদের ক্রোধ, ওদের ক্ষোভ, ওদের প্রতিশোধ কোনটাই যেন থামছে না। প্রকাশ্য আদালতে দাঁড়িয়ে তারা যে সমস্ত হুমকি দিচ্ছে, এটা তো ভয়াবহ একটি বিষয়। এই স্পর্ধা তারা পাচ্ছেন কিভাবে? বন্ধুরা, ভারতে পলাতক হাসিনা একের পর এক হুঙ্কার দিচ্ছে। জুলাই আগস্টের শাহজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, আদালতকে ভেঙচি কাটছে, পুলিশকে থোড়াই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে অধ্যত্বপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসন নীরবতায় তারা এমন আচরণ করছে। গত 15 বছর বিভিন্ন পাতানো মামলায় বিএনপির অনেক সিনিয়র নেতা ও আলেম ওলামাকে ডান্ডাবেরি পরিয়ে আদালতে তোলা হয়েছিল। তারা এখন কারাগারে ভয়াবহ অপরাধী আওয়ামী নেতাদের জামায় আদরে আদালতে হাজির করা হচ্ছে, যেখানে আমরা যারা সবাই বসে আছি, কেউ শান্তিতে, কেউ স্বস্তিতে। আমাদের একটি রাজনৈতিক, আমি বলবো নিজে এটা একটু গর্ব করেই বলবো, উজ্জ্বল রাজনৈতিক অতীত থাকার পরেও একটা বিশ্ববিদ্যালয়ের ভিপি, একটা বৃহত্তম ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট এবং এটা সরকারি দায়িত্ব, একটি সরকারি ব্যাংকের চেয়ারম্যান থাকার পরেও আমাদেরকে ডিভিশন প্রথম শ্রেণীর যে বন্দী, সেই বন্দির মর্যাদা দেওয়া হতো না। হয় অনেকদিন পরে দিত, না হলে দিতই না। সাধারণ বন্দীদের মধ্যে আমাদেরকে ফেলে রাখা হতো। অথচ এরশাদের আমলেও দেখেছি আমরা, তখন তো যে স্টুডেন্ট লিডার, এরশাদের আমলেও কিন্তু আমরা ডিভিশন পেতাম। আর আমাদের যারা পরবর্তী যারা নেতা, তারাও গুরুত্বপূর্ণ, কেউ এমপি ছিলেন, কেউ গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন,
তাদেরকে মানে হাত করা পড়িয়ে তাদেরকে তোলা হতো। ডিভিশন দূরে থাক, ডিভিশন তো আরো বড় ব্যাপার গেল, হাত করা পড়িয়ে তাদেরকে তোলা হতো। আর এরা জামাই আদরে আদালতে নেওয়া হচ্ছে এবং সেখানে হুমকি দিচ্ছেন। সেখানে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, গণতান্ত্রিক আন্দোলনের যিনি এক অকুতোভয় সিপাহ সালার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য যিনি আজকে জীবন মরণ অসুস্থতায় ভুগছেন, তার নামে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে তারা হুঙ্কার দিচ্ছে মানে আদালতে দাঁড়িয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের নীরবতায় তারা এমন আচরণ করছে। গত 15 বছর বিভিন্ন পাতানো মামলায় বিএনপির অনেক সিনিয়র নেতা ও আলেম ওলামাকে ডান্ডাবাড়িতে দিয়ে আদালতে তোলা হয়েছিল, আর এখন কারাগারে ভয়াবহ অপরাধী আওয়ামী লীগের জামাই আদরা হাজির করা হচ্ছে। বলেছে এগুলো পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার অলিগার্করা সর্ষের ভিতর ভূত হয়ে থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনাদের সামনে এইটুকুই বলবো, আবার যে সমস্ত পরিবারের ছেলেরা বিএনপি পরিবার অথবা ছাত্র জীবনে কেউ হয়তো ছাত্র দল করেছে, তারা তো 17 বছর কোনো প্রমোশন পায়নি, তাদেরকে কারো চাকরি চলে গেছে, কেউ ওএসডি, অথবা কাউকে কাউকে গুরুত্বহীন জায়গায় ফেলে রাখা হয়েছে। সে বান্দরবন টান্দরবন, সে পুলিশের কর্মকর্তা হয়, জনপ্রশাসনের কর্মকর্তা হয়। যাক, 5ই আগস্টের পরে অনেকেই পদোন্নতি হয়েছেন, কিন্তু এই সরকারও যেন একটা বৈরী ভাব। যদি কারো ছাত্র জীবনের ছাত্র দলের ব্যাকগ্রাউন্ড থাকে, তাকে কোনো গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয় না, দিলে পরেও তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা অদ্ভুত ঘটনা। অথচ আমরা জানতাম যে সিএসপি অফিসাররা এরা অধিকাংশই ছাত্র ইউনিয়ন করতেন, কেউ কেউ এনএসএফও করতেন, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু তাদের চাকরি জীবনে, পেশা জীবনে তারা কখনো এই ধরনের বৈষম্যর শিকার হননি। এরশাদ বিরোধী আন্দোলনের ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, তখন এই দুটাই হচ্ছে বিরোধী ছাত্র সংগঠন। কেউ বিএনপি পরিবার, কারো হয়তো ছাত্র দলের ব্যাকগ্রাউন্ড, কিন্তু তারা তো কম্পিটিটিভ পরীক্ষায় পাশ করেই তো ক্যাডার সার্ভিসে ঢুকেছেন। কেউ পুলিশ প্রশাসন, কেউ জনপ্রশাসন, কেউ ইনকাম ট্যাক্স, কেউ কাস্টম। কিন্তু হাসিনা যেভাবে একেবারে স্ক্যানিং করে করে দেখেছে যে এই বিএনপি পরিবার, মামার শ্বশুর যদি বিএনপির নেতা হয় তাহলে তার আর চাকরি হবে না, তার প্রমোশন হবে না, কিছু হবে না। এখনো এই ধরনের একটু আমি মানে খুব বেশি না হলেও দেখি যে হয়তো প্রমোশন দিয়েছেন, কিন্তু তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ পদ দেন না, ইম্পর্টেন্ট কোনো জায়গায় তাদেরকে দেওয়া হয় না। যাই হোক বন্ধুরা, যে কথাটি বলছিলাম, আচ্ছা, এছাড়াও পাড়া মহল্লা, পথে ঘাটে চুরি ডাকাতি ছিনতাইয়ের কোনো কমতি নেই। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পলাতক কর্তৃত্ববাদী ফ্যাসিস্টদের গলার স্বর শুনতে পাওয়া যাচ্ছে। দেশের জনগণের পাচার করা টাকা পতিত স্বৈরাচারের টনিক হিসেবে কাজ করছে। শেখ হাসিনার একটি ভরসা হচ্ছে পাচার করা টাকা। সেই টাকার জোরে দেশে নানা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। একটি প্রবাদ আছে, টাকায় কথা কয়। শেখ হাসিনা এই প্রবাদটি কাজে লাগাতে যাচ্ছে। মাফিয়া অর্থনীতির জোরে শেখ হাসিনা দেশের যে সম্পদ পাচার করেছেন, সেই সম্পদের মুনাফা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান। পতিত ফ্যাসিবাদের বড় বড় দোসররা অনেকেই প্রশাসনের হেফাজতে ছিল, কিন্তু তারা কিভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, নিশ্চয়ই এখনো প্রশাসনের মধ্যে অনেকেই ঘাপটি মেরে আছেন ফ্যাসিবাদী খুনি দোসরদের সহযোগীরা। ওই যে পলক হাসিনার মন্ত্রী ছিল, সেই তো আদালতে বলেছে সে সহ অনেকেই একটি জায়গায় ছিলেন, প্রশাসনের ছত্রছায়ায় ছিলেন। তাকে গ্রেপ্তার করে নিয়ে এসছে এবং আরগুলার খবর নাই, পরে জানা গেছে তারা দেশের বাইরে। অদ্ভুত ম্যাজিক। যাই হোক, সেজন্য ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা পতিত ফ্যাসিস্টদের সহযোগীরা ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। তারা কোথাও কোথাও গণহত্যাকারীদের সঙ্গে আতাত করে প্রকাশ্যে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রশাসনের কতিপয় ব্যক্তির সহযোগিতায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে। আঘাত করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। ঘর বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে।
শিল্পী, কুশলী, রাজনৈতিক নেতাকর্মী সহ অনেকের বাড়িঘর, যেমন ভাস্কর মানবেন্দ্র, আপনারা জানেন যে চারুকলা থেকে ফার্স্ট ক্লাস পাওয়া, সে অনার্স এবং মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া ছিল। শুধুমাত্র পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার যে প্রতীক তারা তৈরি করেছেন ভাস্কর্য হিসাবে, সেখানে ফ্যাসিস্টের প্রতিকৃতি বলে একটি প্রতিকৃতি ছিল। তার প্রতি সন্দেহ করে তাকে প্রথমে মোবাইলে নানা ধরনের হুমকি দেওয়া হয়েছে, তারপরে তার বাড়ি ভস্মীভূত করা হয়েছে। আমি নিজে গিয়ে দেখে এসেছি গতকালকে, একবারে সম্পূর্ণ ভস্মীভূত করা হয়েছে, যেখানে তার আরো অনেক শিল্পকর্ম ছিল। একটা শিল্পীর সবচাইতে বড় ধন সম্পদ হচ্ছে তার শিল্পকর্ম। সে একজন ভাস্কর শিল্পী, অনেক তার সৃষ্টি সেখানে রয়েছিল, সেখানে ছিল, সেটা সম্পূর্ণ ভস্মীভূত করা হয়েছে। তাহলে কিভাবে দেশ চলছে, কিভাবে প্রশাসন চলছে? মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়ি আগুন দিয়ে ভস্মীভূত করা হয়েছে। কোন পক্ষ আছেন যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, তাদেরও নেপথ্য ইন্ধন না থাকলে ফ্যাসিস্টদের অনুচররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির দুঃসাহস দেখাতো না। প্রিয় সাংবাদিক বন্ধুরা, সেই মাফিয়া অর্থনীতি সৃষ্টিকারীদের হোতারা আজও কেন ধরাছোঁয়ার বাইরে, সে প্রশ্ন আজকে জনগণের। যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান শেখ হাসিনাকে প্রকাশ্য সমর্থন দিয়ে ফ্যাসিবাদকে প্রলম্বিত করার ঘোষণা দিয়েছিলেন এবং যারা এই সুযোগে ব্যাংক লুট করে দেশের অর্থনীতিকে একবারে ফাঁপা করে দিয়েছিলেন, ফোকলা করে দিয়েছিলেন, তারাও ধরাছোঁয়ার বাইরে। বাড়ির কাজের লোকের নামে 20-25-30 হাজার কোটি টাকার লোন, এ যেন আরব্য রজনীকে একেবারে ব্যর্থ করে দিয়েছে শেখ হাসিনার দিবারাত্রির যে কাহিনী, সেই কাহিনী। তারা আজ বহাল তবিয়ত তাদের রাজত্ব চালিয়ে যাচ্ছেন। আওয়ামী দুঃশাসনের 28 লক্ষ কোটি টাকা পাচারের সাথে যুক্তরা আজও ধরাছোঁয়ার বাইরে। সাংবাদিক ভাই বোনেরা, সুতরাং হাট বাজার, আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন সেক্টরে ফ্যাসিস্টদের সিন্ডিকেট তৎপরতা বহাল তবিয়তে কাজ করে যাচ্ছে। এরাই দেশের মালিক সমিতি বনে গেছে, যে কারণে চালের দাম হু হু করে বাড়ছে, অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রশাসনের সর্বস্তরে এখনো দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসররা বিদ্যমান আছে, কারণ তারাই সরকারের 2-1 জনকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ করে নাকি স্বপদে বহাল রয়েছেন। এ ধরনের সংবাদ গণমাধ্যমে প্রায় প্রকাশিত হচ্ছে। আপনারা সাব রেজিস্ট্রারের যে কাহিনী আজই বোধহয় একটি দৈনিকে প্রকাশিত হয়েছে, এখান থেকেই আপনারা বুঝতে পারবেন কি পরিস্থিতি।